আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো সবাই নিশ্চয়ই একটি বিষয় অত্যন্ত চিন্তিত হয়ে রয়েছে যে তোমাদের এই কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে বা একদিন পরে তোমাদের পরীক্ষা বাট এই পরীক্ষায় তোমরা কি কি কম্পোজিশন রিপোর্ট রাইটিং প্যারাগ্রাফ ফর্মাল লেটার পড়বে তা নিয়ে খুব চিন্তিত রয়েছে। আমি নীরব মাহমুদ চেষ্টা করেছি তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করতে, বেশ চিন্তা করেছি এবং যদি আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তারপরেও বলছি সাজেশন এমন না যে এখান থেকে 100% কমন পড়বে সেটা আমরা বলবো না, তবে পড়লে তো অবশ্যই আল্লাহর রহমত ছাড়া কিছুই নাই। তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে পারি। তবে আমার ধারণা, আমার পড়ানোর অভিজ্ঞতা, আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে ইতিমধ্যে সেটা দিয়ে আমি একটা ছোট্ট সাজেশন করা ট্রাই করেছি। আশা করি তোমরা এই সাজেশনটি ভালো করে ফলো করলে তোমরা পরীক্ষাটা খুব ভালো দিবে। চলো আমরা শুরু করি। 1 নম্বর হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ, ইংলিশ সেকেন্ড পেপারের জন্য ফার্স্ট হচ্ছে প্যারাগ্রাফ। সেটা হচ্ছে আমরা তোমাদেরকে 15টি প্যারাগ্রাফ দিয়েছি, 15। এখন বললো স্যার 15টি প্যারাগ্রাফ তো অনেক বেশি। না, আসলে অনেক বেশি না, কজ তোমরা জানো যে সম্মিলিত পরীক্ষা হচ্ছে সারা বাংলাদেশে, একটি মাত্র বোর্ডের পরীক্ষা হচ্ছে, মানে একটি বোর্ডের মাধ্যমে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ কোশ্চেন একটি হচ্ছে, সহজ কথা। যদি বিভিন্ন বোর্ড হতো তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা ঢাকা বোর্ডের জন্য ভিন্ন কিছু করতে পারতাম বা অন্য বোর্ডের জন্য অন্য কিছু করতে পারতাম, বাট যেহেতু এখন পুরো বাংলাদেশ ব্যাপী একটা কোশ্চেনই হচ্ছে, সো আমরা কিন্তু এখন কোনো বোর্ডের কোশ্চেন বাদ দিতে পারছি না, সবগুলো নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। বিধায় আমরা এখানে 15 প্যারাগ্রাফ লিখেছি ফর সেফ জোন। আচ্ছা চলো, 1 নম্বর আমরা প্রথমত যেটাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া। এখানে কথাটা 3 ভাবে আসতে পারে, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া হয়ে আসতে পারে, অথবা আসতে পারে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, একই কথা, অথবা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, এটাও আসতে পারে। অর্থাৎ তোমার সোশ্যাল মিডিয়া আসলে তুমি যেটাই লিখবা, ইন্টারনেট আসলে সেটার কাছাকাছি লেখাই হয় এবং ফেসবুক আসলে তো প্রায় কাছাকাছি লেখাগুলো হয়ে যায়। সুতরাং তোমরা 1 নম্বরটাকে ধরতে পারো, এটা আমরা বেশ গুরুত্বের সাথে এটাকে আমরা পড়বো। 2 নম্বর চলো, রোড অ্যাক্সিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই রোড অ্যাক্সিডেন্ট কিন্তু এটা একাধারে প্যারাগ্রাফের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তোমার আবার রিপোর্ট রাইটিং এর জন্য আমরা কিন্তু দিয়েছি, দেখবা দুটোর জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ এটা। 3 নম্বর ট্রি প্ল্যান্টেশন এবং ডিফরেস্টেশন, আমি একবারে লিখেছি, এর কারণ হচ্ছে এটা একটা গাছ লাগানো, একটা গাছ কর্তন। তো বিষয়টা হচ্ছে কি, দুটোর মধ্যে কিন্তু যে গাছ লাগানোর যে উপকারিতা, ঠিক আছে, ওটাই কিন্তু ডিফরেস্টেশনের অপকারিতা যেটাকে আমরা বলি। আবার গাছ কাটার যে অপকারিতা, ওটাই ডিফরেস্টেশনের ইয়েতে চলে যায়। তার মানে তুমি যদি যে কোনো একটা ভালো করে পড়ো আর একটা ডাইভার্সিফিকেশন করে লিখতে পারবে। আমি কেন করেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। চলো 4 নাম্বার, ক্লাইমেট চেঞ্জ একইভাবে আসতে পারে, আবার একই কথা গ্লোবাল ওয়ার্মিং, সেম কথা। আবার এই গ্লোবাল ওয়ার্মিং এবং হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এইটা দিয়েই কিন্তু কেন হয় বলো তো, এনভায়রনমেন্ট পলিউশন হয়। কারণ তুমি যখন এনভায়রনমেন্টকে পলিউট করো, পলিউশন যখন ফ্রি হয় না, ওয়াটার পলিউশন যখন হয়, এয়ার পলিউশন যখন হয়, যখন কিন্তু আলটিমেটলি কিন্তু আমার গ্লোবাল ওয়ার্মিং তৈরি হয় বা ক্লাইমেট চেঞ্জ তৈরি হয়, তাই না? অর্থাৎ যখন হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, আমাদের গাছ কাটার ফলে যেগুলো হয়, আমরা হচ্ছে যেগুলো হচ্ছে কাজগুলো আমরা করি, হ্যাঁ, ইত্যাদির মাধ্যমে কিন্তু আসলে সবকিছু প্রবলেম একই জায়গা থেকে তৈরি হয়। তার মানে আমরা এই 4 নম্বরকে রেখেছি, 3টা প্রবলেম একসাথে রেখেছি, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এবং এনভায়রনমেন্ট পলিউশন। ওকে চলো 5 নম্বর ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, এটা গুরুত্বপূর্ণ, দেখতে পারো। 6 নম্বর অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস, এটাও দেখতে পারো। ফাইন। ড্রাগ এডিকশন বর্তমানে খুবই আলোচিত একটি ব্যাপার, এবং যদি তোমার বাড়ি হয় মোহাম্মদপুরে, আল্লাহ মাফ করুক, তাহলে তো অবশ্যই বুঝতেই পারছো যে ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে বর্তমানে এখন যে কি বলে কিশোর গ্যাং নামে একটা টার্ম খুবই পরিচিত, এবং এর পেছনের কারণ কিন্তু ওই যে ড্রাগ, অর্থাৎ ড্রাগ হোয়াটএভার। তো এটা কিন্তু বর্তমানে খুবই আলোচিত একটি বিষয়, আসতে পারে, ভালো করে পড়বা। এরপরে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, খুবই গুরুত্বপূর্ণ, কজ দ্যাট গত বছর সবচেয়ে বেশি ফেল করেছে ইংলিশে, এবং সে ইংলিশ পরীক্ষাতে এবার কিন্তু এটা দিতে পারে। চলো এরপরে আসো, দ্য ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস অথবা গুড সিটিজেন, অর্থাৎ তুমি যদি ভালো সিটিজেন হতে চাও তোমার কি কি মোরাল ভ্যালু লাগে, এইগুলো মিলিয়ে ঝিলিয়ে কিন্তু একটা কথাই। যেমন ধরো তোমরা যারা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে সিভিক এঙ্গেজমেন্ট পড়েছো না, সিভিক এঙ্গেজমেন্ট, ওই সিভিক এঙ্গেজমেন্টটাই মূলত কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে লিখে দিলে কিন্তু আলটিমেটলি এই প্যারাগ্রাফটা কিন্তু হয়ে যায়। এরপরে আসো আর্থকোয়েক, তোমরা জানো ঢাকা শহরে বর্তমানে, ঢাকা শহর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এখন বর্তমানে ভূমিকম্প একটি খুবই কি বলবো যে একটা ফ্রিকোয়েন্ট একটা
আমাদের জন্য একটি মানে কি বলো যে একটা বড় একটা আতঙ্কের বিষয়, তাই না, থ্রেটিং এর বিষয়। সো এটা কিন্তু আসতে পারে এবং এটা একাধারে কিন্তু আবার তোমার রিপোর্ট রাইটিংও কিন্তু চলে আসতে পারে। এবার প্রাইস হাইক তো অবশ্যই সারা জীবনই বাংলাদেশে প্রাইস হাইকই হয়, কখনো প্রাইস কখনো লো হয় না। সো এটা কিন্তু তোমরা রাখতে পারো, এটা কিন্তু এক্ষেত্রে তোমার রিপোর্ট রাইটিংও কিন্তু চলে আসতে পারে। এরপর আসো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। তোমরা জানো যে জুলাই আপরাইজিং এর মাধ্যমে ন্যাশনাল ফ্ল্যাগ বা হচ্ছে জাতীয় পতাকা, মানে এক কথাটা নিয়ে খুব একটা হাইপ ছিল ব্যাপারটা। সো আমার কাছে মনে হয়েছে এটা তোমরা পড়ে যেতে পারো একবার ভালোভাবে। এরপর ট্রাফিক জ্যাম, সারা জীবনের প্রবলেম, ঢাকা শহরের প্রবলেম। তবে ট্রাফিক জ্যাম না আসার সম্ভাবনাও আছে, কারণ সম্মিলিত পরীক্ষা সারা বাংলাদেশ ব্যাপী। তার মানে কি ট্রাফিক জ্যাম ঢাকা শহরে ঠিক আছে, বাট এটা কিন্তু অন্য অন্য শহরে কিন্তু অত বেশি হয় না। যেমন বিভাগীয় শহরগুলোতে হয়, বাট জেলা শহরগুলো ওখানে মোটামুটি হয়, বাট থানা শহরগুলোতে হয় না। সো এটা কিন্তু সারা বাংলাদেশের ক্ষেত্রে হওয়াটা কিন্তু এটা না দেওয়াটাই উত্তম, বা হয়তো বা দিবে না, তারপরে দেখেছো একবার আসলে আসতে পারে। এরপর আসো বুক ফেয়ার, এটা গুরুত্বপূর্ণ, কজ এবার কিন্তু বুক ফেয়ার কিন্তু হয়নি, এবং হলেও কিন্তু সেটা কম সময় ধরে বা অনলাইন হয়েছে বা এরকম কিছু একটা। সো এটা নিয়ে আলোচনা হয়েছে, সো এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। এরপরে আসো ডেঙ্গু ফেভার, এটা কিন্তু সবচেয়ে বাংলাদেশের সব জায়গায় এখন বর্তমানে ডেঙ্গুর প্রচন্ড উৎপাত, এবং এটা দিয়ে কিন্তু যেমন তোমার প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ, আবার কিন্তু রিপোর্ট রাইটিং গুরুত্বপূর্ণ। তাহলে কথা হচ্ছে আমরা এই 15টি প্যারাগ্রাফকে আমরা আমাদের টপ লিস্টে আমরা রাখতে পারি। তবে এটার বাইরে চলে আসলে অবাক হওয়ার কিছু নেই, বাট আমরা আশা করি ইনশাল্লাহ এর ভেতরে ইনশাল্লাহ থাকবে। চলো লেটস গো। এরপরে আসো আমরা প্যারাগ্রাফের পরে চলে যাব হলো আমরা আমাদের রিপোর্ট রাইটিং। আসো আগে বলো রিপোর্ট রাইটিং লেখার নিয়মটা ভালো করে খেয়াল করো। তোমরা অনেকে দেখেছি, আমি অনেক অনলাইন ক্লাসগুলোতে দেখেছি যে তারা কি করে, স্টাফ রিপোর্টার লিখছে, এরপরে ডে লিখছে, কোনো সমস্যা নেই, এরপর তারা হচ্ছে ডেট লিখছে, তাতেও কোনো সমস্যা নেই, করে এখানে কোলন দিল, এরপর নিচ থেকে লেখা শুরু করছে রিপোর্ট। একদম জিরো পাবা, জিরো বুঝো, বড় বড় দুটো জিরো পাবা। বলো কারণ কি? মনে রাখবা রিপোর্ট রাইটিং যেখানেই তুমি লিখবা ওই লাইনে একটা অক্ষর হলেও তোমাকে লিখতে হবে। কারণ মনে রাখবা, তুমি যখন কোনো পত্রিকা পড়ো, বলো তো পত্রিকা যখন লেখা থাকে স্টাফ রিপোর্টার মানডে এত তারিখ ঢাকা লেখা থাকে না, তার কি এক লাইন নিচে দিয়ে লেখা শুরু করে মূল রিপোর্টটা? না, ওই লাইনেই হচ্ছে শেষের থেকে লেখা শুরু করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখেছি অনেক অনলাইন ক্লাসেও দেখেছি, ইভেন অনেক অফলাইন ক্লাসও শুনেছি, তারা হচ্ছে এক লাইন নিচে লেখা, কিন্তু একদম ভুল। এক আর দ্বিতীয়, রিপোর্ট রাইটিং সর্বদা লিখবা 3টা প্যারায়। এদিকে তাকাও সবাই, কয়টি প্যারায় বলো? 3টি প্যারায় রিপোর্ট রাইটিং লিখতে হয়। বলো কয়টি প্যারায়? 3টি প্যারায়। প্যারাটা অনেক ক্ষেত্রে এভাবে করে হবে, খেয়াল করো, এই যে খেয়াল করো, প্রথম প্যারায় লিখবা তোমার হচ্ছে রিপোর্টটা কি, মূলত এইটা, এবং মাঝের প্যারা হচ্ছে বড় প্যারা। এই প্যারাটায় রিপোর্টের মধ্যে তুমি কথাগুলো ব্যাখ্যা করবা। যেমন তুমি ধরো একটা অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে বললো, এবার তুমি ওই রিপোর্টের মধ্যে তুমি একটু তোমার রিপোর্টটাকে একটু বেশি অ্যাট্রাকটিভ করার জন্য তুমি কি বলবা, যে এতজন মারা গিয়েছে, এতজন হতাহত হয়েছে, গুরুতর হতাহত এই কজন হয়েছে, গুরুতরদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, কিছুকে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী একটি চিকিৎসালয়ে নেওয়া হয়েছে, এবং যারা মারা যাওয়ার মধ্যে তুমি কিছু রাখবা পুরুষ, কিছু রাখবে মহিলা, কিছু রাখবে শিশু। কারণ এইগুলো রাখা মানে কি, তোমার রিপোর্টটা কিন্তু আলটিমেটলি কিন্তু কি বলো, অনেক বেশি মানে একটা কি বলবো এটাকে, এটা তো আর জাঁকজমক বলা যায় না, মানে অনেক বেশি একটা মানে একদম পত্রিকার মতো তুমি রিপোর্টটা তোমার হচ্ছে কিন্তু। এবং তুমি যাদেরকে মানে মৃত্যু বলে ঘোষণা করবে তাদের পাশে ব্র্যাকেটে তাদের বয়সটা লিখবে। এটা গুরুত্ব দেখবা, পত্রিকা যখন তুমি পড়ো যে অমুক জায়গায় মারা গিয়েছে দুলাল নামে একজন, তো দুলালের পাশে আবার দেখবে ব্র্যাকেটে 54 লেখা, কারণ দুলালের বয়স 54। এইগুলোতে নাম্বারগুলো বাড়ে স্যার। এবং লাস্টে যে প্যারাটা আছে, এই প্যারাটায় তুমি হচ্ছে তোমার ধরো রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একজন প্রত্যক্ষদর্শী তুমি মতামত নিবা, তারপরে হচ্ছে ওই এলাকার যিনি থানার যিনি পরিদর্শক আছেন বা যিনি হচ্ছেন ওখানে দায়িত্বশীল আছেন তার একটি মতামত নিবা। এই মতামত দেওয়াটা কিন্তু রিপোর্টের দরকার। তাহলে মনে রাখবা, রিপোর্টে টোটাল 3টি প্যারা হবে, এবং প্রথম প্যারা হবে মূল রিপোর্টটা কি হচ্ছে, ব্যাপারটা এরকম বা কোন জায়গায় হচ্ছে। দ্বিতীয় প্যারা হচ্ছে মূল রিপোর্টের মধ্যে কি কি হতাহত হয়েছে, কি বিষয় ইত্যাদি আলোচনাগুলো হবে। আর লাস্ট যে প্যারাটা সেটা হচ্ছে কিছু মতামত হবে। ওকে, তবে তোমার কোনো ব্যক্তিগত মতামত না, নো, তোমার ব্যক্তিগত মতামত নয়, মতামতগুলো যা দেখেছো ওটাই তুমি লিখবা, অর্থাৎ তোমার ব্যক্তিগত মতামত না, যা ঘটেছে তুমি সেটাই লিখছো। তাহলে মনে রাখবা 3টি প্যারায় লিখবে, এবং যেখান থেকে তোমরা এই স্টাফ রিপোর্টার যা ভাবে লিখছো বা স্টাফ করেসপন্ডেন্ট যাই লিখো না কেন, ওই লাইন থেকে তোমরা কোলন দিয়ে লেখা শুরু করে দিবে। ঠিক আছে, এবার আসো, আমরা এই 15টা তোমাদের জন্য বাছাই করেছি। আসো, রোড অ্যাক্সিডেন্ট খুবই ফ্রিকোয়েন্ট একটি ব্যাপার, আসতে পারে। প্রাইস হাইক ফ্রিকোয়েন্ট, আসতে পারে। ফুড অ্যাডাল্টারেশন সারা জীবনে বাংলাদেশে হচ্ছে, আসতে পারে। ফায়ার ইন আ গার্মেন্ট ফ্যাক্টরি, বাংলাদেশে এটা ঢাকা শহরে খুবই হচ্ছে,
বা হয়েছে, সো এটা কিন্তু ভালো করে দেখে যাবে। প্রাইজ গিভিং সেরেমনি অথবা অ্যানুয়াল স্পোর্টস নিয়ে তোমার কলেজে অ্যানুয়াল স্পোর্টস হতে পারে, তোমার কলেজের প্রাইজ গিভিং সেরেমনি হতে পারে, তোমার কলেজের ফ্রেশার্স রিসেপশন হতে পারে, লেখিনি এখানে কিন্তু, বাট পরে আসতে পারে ফ্রেশার্স রিসেপশন অন ইউর কলেজ বা ইন ইউর কলেজ ক্যাম্পাস, এটাকে অ্যাট ইউর কলেজ ক্যাম্পাস, এটা কিন্তু আসতে পারে। সো এটা ভালো করে পড়ে যাবে। এরপর ড্রাগ এডিকশন, ওই যে বললাম, এটাও কিন্তু তোমাদের রিপোর্টের জন্য গুরুত্বপূর্ণ। কজেস অফ স্টুডেন্টস ফেলিউর ইংলিশ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্যার, এটা কিন্তু 7 নম্বর আসতেই পারে। ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন, এটাও বর্তমানে কিন্তু খুবই আলোচিত সমালোচিত কিন্তু একটি বিষয়। ট্রাফিক জ্যাম, ওই যে বললাম, এটা কিন্তু হতে পারে, এটা কিন্তু রিপোর্টে আসতে পারে। ট্রাফিক জ্যাম হচ্ছে, তো ট্রাফিক জ্যাম কেন হচ্ছে, কারণগুলো কি, এই ট্রাফিক জ্যাম নিয়ে উঠতে যেমন এখানে কারা কথা বলবে, সড়ক ও পরিবহন যে মন্ত্রণালয়, তাদের একজনের তুমি মতামত ওখানে তুলে ধরবা, একজন ধরো সেক্রেটারি হতে পারেন বা একজন দায়িত্বশীল মন্ত্রী হতে পারেন, হ্যাঁ, তার মতে কি হচ্ছে ইত্যাদি বিষয় তোমরা ওখানে কিন্তু উল্লেখ করবা। এবারে আসো কন্ডিশন অফ স্ল্যাম ডুয়েলার্স, হ্যাঁ হতে পারে আমাদের স্ল্যাম ডুয়েলার্স যারা আছেন তাদের কন্ডিশন কি, তাদের অবস্থা কি, তারা কিভাবে নিপীড়িত জীবনযাপন করছেন, মানবতার জীবনযাপন করছেন, তা নিয়ে কিন্তু হতে পারে। এবারে আসো এন্টি টোবাকো সেমিনার, এটা কিন্তু অনেক জায়গায় দেখেছি দেওয়া হয়নি, আসতে পারে কিন্তু এন্টি টোবাকো, অর্থাৎ কারণ বাংলাদেশে কয়েকদিন আগে কিন্তু সিগারেটের বিরুদ্ধে কিন্তু একটা আইন করা হয়েছে, স্মোক যে ওপেন প্লেসে স্মোক করলে একটা কিন্তু তোমার কি বলে ওটাকে, যে ফাইন কিন্তু ধার্য করা হয়েছে। এটা কিন্তু একটা আলোচিত বিষয়, তোমরা অনেকে জানো অনেকে জানো না। এবার আসো বার্থ অ্যানিভার্সারি বানানটা ভুল ছিল, অফ ন্যাশনাল পোয়েট, এখানে গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার কিন্তু জন্ম বার্ষিকী এই গত কয়েকদিন আগে পালিত হলো, এবং সেখানে কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে এই জন্মবার্ষিকীতে কেন এত সচিবদের নাম কেন হচ্ছে এখানে নজরুল প্রেমীদের নাম নেই, কেন নজরুল গবেষকদের নাম নেই, নজরুল গবেষকদের নাম তখন কিন্তু খিলখিল কাজী অর্থাৎ নজরুলের যে নাতনি তিনি কিন্তু যে বর্তমান প্রধানমন্ত্রীকে ছোট ভাই বলে সম্বোধন করেছিলেন। এই কথাগুলো কেন বলছি বলো, এই আলোচিত বিষয়গুলো কিন্তু পরীক্ষা কিন্তু বেশি করে আসে, সো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আচ্ছা এবার আসো রিভার পলিউশন, ও মাই গড, এটা কিন্তু বর্তমান সরকারের খুবই আলোচিত একটা ব্যাপার স্যাপার, তারা নদী নিয়ে কথা বলছে, নদী খনন করছে, সো এটা কিন্তু বারবার আসার মতো একটা বিষয়। আসো সেলিব্রেশন অফ পয়লা বৈশাখী মেলা, খুবই একটা এটা একটা মানে কি বলবো আলোচিত ঘটনা, কারণ কয়েকদিন আগে হয়েছে, এটা নিয়ে অনেক সময় অনেক পক্ষে বিপক্ষের কথা ছিল। সো যারা হচ্ছে সাংস্কৃতিক মনা, অবশ্যই তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সো এটা কিন্তু পরীক্ষা কিন্তু চলে আসতে পারে। এবারে আসো ফুটবল ম্যাচ, হ্যাঁ এখন যদি ফুটবল তোমার বিশ্বকাপ চলছে, হতে পারে তোমার গ্রামে একটি ফুটবল ম্যাচ হয়েছে, প্রীতি ম্যাচ 2 গ্রুপের মধ্যে, তা নিয়ে তুমি এটা রিপোর্ট করো। গুড, তুমি রিপোর্ট করবে কোন কোন দলের মধ্যে ফুটবল খেলা হচ্ছে, সেখানে প্লেয়াররা কে কটা গোল দিয়েছে, তুমি তোমার মতো করে, এবং ওই এলাকার চেয়ারম্যানের তুমি একটা বক্তব্য নিবে, মেম্বারের বক্তব্য নিবে, এলাকার প্রতিনিধির বক্তব্য নিবে, হ্যাঁ এলাকার একজন মানুষের কথা নিবে, সে কেমন এনজয় করছে, এখানে কত লোক উপস্থিত ছিল খেলায়, কোন মাঠে খেলা হয়েছে, ঠিক আছে, খেলা কটা থেকে শুরু কটা থেকে শেষ হয়েছে, এবং কি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কে ছিলেন, এইসব নিয়ে তুমি রিপোর্ট লিখবা, তুমি অবশ্যই 3টা প্যারায় লিখবা। সো আমার কাছে মনে হয়েছে এই 15টা রিপোর্ট তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো এরপরে আসো, রিপোর্টের পরে চলে যাব হচ্ছে আমরা কোন জায়গায় বলো তো, ফর্মাল লেটার। দেখো তো ফর্মাল লেটার কি কি দিয়েছে, এগুলো একটু ভালো করে দেখে যাও। স্যার মনে রাখবা ইংলিশ এস্টাবলিশ আসতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হতে পারে তোমার কলেজে, ডিবেটিং ক্লাব, স্যার একই কথা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। এক কথা কলেজের মধ্যে কি কি হতে পারে, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম বা কম্পিউটার ল্যাব, স্মার্ট বোর্ড, হ্যাঁ এগুলো কিন্তু একই ব্যাপার, জাস্ট ফরমেশনটা হচ্ছে একই, কথাটা জাস্ট একটু ভিন্ন। এবারে আসো পারমিশন টু অ্যারেঞ্জ আ স্টাডি ট্যুর আসতে পারে, ensuring safe drinking water on the college campus খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এরপর ওপেনিং আর রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল, অলরেডি কয়েক বছর আগে বা 1 বছর আগে বাংলাদেশে কয়েকটা কিন্তু তোমার হয়েছে কি বলে বন্যা দুর্গতদের এলাকাতে আমরা গিয়েছি, তাদেরকে আমরা হেল্প করেছি। সো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু। চলো স্মার্ট সাউন্ড সিস্টেম ইন ক্লাসরুম, খুবই গুরুত্বপূর্ণ, কাজ বাংলাদেশের এখন পর্যন্ত কিন্তু অনেক কলেজগুলোতে বড় ক্লাস সাইজ, ইভেন আমরা যে ক্লাসে পড়ে সেটা বড় ক্লাসরুম, সো সেখানে কিন্তু স্মার্ট যদি সাউন্ড সিস্টেম না থাকে তাহলে কিন্তু টিচাররা পড়েও আনন্দ পান না, বাচ্চারাও লাস্ট বেঞ্চার কিন্তু ভালো করে কথা শোনে না। সো এটাও কিন্তু তোমার পরীক্ষা আসার মতো কিন্তু একটা টপিক। এরপরে আসো এক্সট্রা ক্লাসেস অফ ইংলিশের এক্সট্রা ক্লাস, ওই যে মনে বলো স্যার এক্সট্রা ক্লাস করে যে আমরা ঘুরতে যাই, ব্যাপারটা কিরকম না, ওটা আবার লিখো না যে এক্সট্রা ক্লাস করে আমরা ঘুরতে যাবো, ওটা না, বাট আসলে এক্সট্রা ক্লাস, আসলে সত্যিকার এক্সট্রা ক্লাস আছে। চলো এরপরে টু ইস্যু অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট হতে পারে, খুব গুরুত্বপূর্ণ। টু ইনক্রিজ আ নাম্বার অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি,
এটাও আসতে পারে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। পারমিশন টু অ্যারেঞ্জ আ ফ্রেশার্স রিসিপশন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসো, এই যে যেটা দিয়েছি এটা কিন্তু একদম তোমার মেয়রের কাছে লেখার মতো কিছু একটা, বা তোমার সিটি মেয়র এক কথা কি কি হতে পারে, যেমন তোমার ড্যামেজ রোডকে তোমার হচ্ছে ভালো করে রিপেয়ার করা, কনস্ট্রাকশন ব্রিজ ওভার ক্যানেল, কোনো একটা সাঁকো নির্মাণ করা বা ব্রিজ নির্মাণ করা কোনো একটা খালের উপরে, যেমন তোমরা জানো এখন বর্তমানে আফতাবনগর এবং তোমার বনশ্রীর মধ্যে একটা ব্রিজ হচ্ছে, অনেক জায়গায় এগুলো হচ্ছে এখন। তো ফর রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, এটাও হতে পারে। মসকিউটো কি বলে ইরেডিকেশন, অর্থাৎ তোমার যে মশা নিধন, যেটা অ্যাকচুয়ালি এটাও কিন্তু বর্তমানে খুব আলোচিত একটা ঘটনা। তার মানে এইগুলো কিন্তু তোমার ফর্মালের মধ্যে কিন্তু আসতে পারে। তবে ফর্মাল লেটার এক পেজে লেখা ট্রাই করবা, দ্বিতীয় পেজে যাবার ট্রাই করবা না। ফর্মাল লেটার অলওয়েজ দুটো প্যারায় লিখতে হয়, প্রথম প্যারায় মূল কথা আর লাস্টের প্যারায় জাস্ট তোমার যে অ্যাপ্লিকেশন যে কারণে করছো সেই কথাটা। এবং যে ভুলটা তোমরা করো, সাবজেক্ট লাইন লিখে লেখো কি অ্যান অ্যাপ্লিকেশন অমুক, নো 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 নো, অ্যান অ্যাপ্লিকেশন না, জাস্ট লিখবা ফর দিয়ে শুরু করবা বা টু দিয়ে। ভাই যেটা লিখছো টোটালটাই অ্যাপ্লিকেশন, সো আরেকবার নতুন করে অ্যান অ্যাপ্লিকেশন বলবার কোনো প্রয়োজনীয়তা নেই। এবার চলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের কাছে লাগছে, স্যার কম্পোজিশন কি করব। দেখো আমরা যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো খুব চিন্তা ভাবনা করে বর্তমান সমসাময়িক অনেক ব্যাপার ট্যাপার ঘেটে দিচ্ছি। এখন স্যার যদি প্রশ্নকর্তা তো ব্যাপার ঘেটে না প্রশ্ন করেন সেক্ষেত্রে কিন্তু আমরা ধরা খাবো। বাট দ্যাট আমার কাছে মনে হচ্ছে আমাদের এই যে সাজেশনটা যেটা দিচ্ছি ভেরি স্মার্ট, এবং আমি মনে করি তোমরা যারা এটা পড়বা তারা চিন্তা করছো এই মুহূর্তে যে স্যার আসলে যে আপনি এখানে সবকিছু নিয়ে আসা ট্রাই করেছেন, অর্থাৎ যদি সমসাময়িক বিষয়গুলো চান দিবেন তাও হতে পারে এর মধ্যে, আবার ট্র্যাডিশনাল কিছু বিষয় যেমন চাইল্ডহুড মেমোরি ট্র্যাডিশনাল বিষয়, আবার দেখবা যেমন নিয়ে এসছি 1 নম্বরে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি স্টুডেন্টস, একই কথা কিন্তু এটা ট্র্যাডিশনাল ব্যাপার স্যাপার। রিভার্স ইন বাংলাদেশ, ইম্পর্টেন্স অফ রিভার, এটা কিন্তু বর্তমানে খুবই আলোচিত। কজ এই যে কয়েকদিন আগে যে বাংলাদেশের পিএম যিনি হচ্ছেন চায়নাতে জার্নি করে এসছেন বা ট্যুর করে এসছেন, বা এটা তো ট্যুর না, চায়নাতে তার একটা সফর ছিল, সেখানে গিয়ে কিন্তু চায়নার সাথে কি কথা হয়েছে বলো, তাদের সাথে কথা হয়েছে বাংলাদেশের নদীগুলোর নাব্যতাকে তারা হচ্ছে অনেক করবে। সো এটা কিন্তু একটা আলোচিত ঘটনা, আসতে পারে পরীক্ষায়। এরপরে আসো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ যেটা। এরপরে ফিমেল এডুকেশন, এটাও কিন্তু বর্তমানে খুব আলোচিত, অর্থাৎ যে মেয়েদের পড়াশোনা, মেয়েদের এখানে আরেকটা কথা আসতে পারে ফিমেল এডুকেশন, আবার আসতে পারে উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা উইমেন্স কন্ট্রিবিউশন টু সোসাইটি। এই 4 এবং 5 খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। 4 এবং 5 মেয়ে রিলেটেড, মহিলা রিলেটেড দুটো বিষয়, এক তাদের পড়াশোনা আর 2 তাদের হচ্ছে অবদান সোসাইটিতে, খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো প্যাট্রিয়টিজম, ও মাই গড, এটা তো খুবই আলোচিত, অর্থাৎ যেমন জুলাইয়ের পর থেকেই এই প্যাট্রিয়টিজম বলো, তারপরে ন্যাশনাল ফ্ল্যাগ বলো, এগুলো কিন্তু খুব মানে হচ্ছে, এই ব্যাপারগুলো আসছে। এবার আসো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এগুলো হচ্ছে একদম ট্র্যাডিশনাল ব্লেজিং, যেটা সবসময়ের মতো চলে আসলে অবাক হওয়ার কিছু নেই। ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, বর্তমানে সরকার এটাকে নিয়ে খুব চিন্তা করছে, গাছ লাগানো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এটা কিন্তু পরীক্ষা আসলে অবাক হওয়ার কিছু নেই। আমরা যখন এগুলো করেছি আমরা চেষ্টা করেছি, আমরা 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 ট্রাস্টি বোর্ডে বা হচ্ছে আমরা বোর্ড যারা করেছি চিন্তা করেছি কোনটা আসতে পারে, আমরা সিদ্ধান্ত নিয়ে করেছি। এখন কথা হচ্ছে তুমি চিন্তা করছো স্যার এতগুলো চিন্তা করে আসলে কি সাজেশন করা যায়, আমরা কিন্তু এত কিছু মাথায় রেখে সাজেশনটা কিন্তু করেছি, যাতে করে পরীক্ষক যদি কোনোভাবে যে এই রিলেটেড প্রশ্ন করতে চান তাতেও আমরা ইনশাল্লাহ কমন পাবো। আর যদি মনে হয় না ট্র্যাডিশনাল বেশি চলে আসে, যেমন আসলো এ জার্নি বাই বোট, বাবা কিছু করার নাই, যদি আসে জার্নি বাই ট্রেন, কিছুই করার নেই, এটা তো আমরা দেইনি এখানে। আমার কাছে মনে হয়েছে জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে 9-10-এ আসার মতো কম্পোজিশনে, যে চলে আসলে তো আর কিছু আমার করার নেই। এরপরে আসো ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং, এগুলো তো আমরা কিন্তু তোমাকে ইয়াতো দিয়েছি, কি বলে প্যারাগ্রাফে দিয়েছি। ন্যাচারাল ক্যালামিটিস খুবই গুরুত্বপূর্ণ, বা ফ্লাডস যেটা হয়ে গেছে বাংলাদেশে। পপুলেশন প্রবলেম, ওই যে বললাম সারা জীবন সমস্যা, সারা জীবনে পপুলেশন সমস্যা আমাদের থাকবেই। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বাংলাদেশের প্রবলেম দুইটা হতে পারে, এক পপুলেশন, এক আনএমপ্লয়মেন্ট, এই দুটো প্রবলেম আসতে পারে। এরপরে ইয়োর ফেভারিট পোয়েটও আসতে পারে, আবার পার্সোনালিটি আসতে পারে। ইয়োর ফেভারিট পোয়েট বলতে নজরুল নিয়ে লিখে দিবা, আর যদি পার্সোনালিটি বলে তাও তুমি নজরুল নিয়ে লিখতে পারো, একই কথা। আসো ইয়োর ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, অর্থাৎ তুমি কোনো জায়গায় ঘুরতে গিয়েছো, ঐতিহাসিক কোনো একটা জায়গায়, তা নিয়ে তুমি কিছু লিখলা, আসতে পারে, এটা হচ্ছে ট্র্যাডিশনাল। এরপর আসো ইয়োর চাইল্ডহুড মেমোরি, ওই যে সারা জীবনের মতো যদি আসে অবাক হওয়ার কিছু নেই। তো আমার কাছে মনে হয়েছে 15টি জিনিস তোমরা ভালো করে পড়ে গেলে আমার মনে হয় কম্পোজিশন তোমরা ভালো করবা। আমি খুব দ্রুত কথা বলছি, কজ তোমাদের সামনে পরীক্ষা, অনেক লম্বা আলোচনা শোনা তোমার খুব একটা সময় নেই। আমরা খুব অল্প সময়ের মধ্যে লেখা তো আছি, তোমরা অবশ্যই আমি সরে গেলে স্ক্রিনশট দিয়ে রাখবে, বা আমরা তোমাদের কমেন্ট বক্সে আমাদের টোটালটাই তোমাদেরকে দিয়ে রাখবো। বাট আমি চাচ্ছি
অল্প সময়ের মধ্যে মূল কথাটা বুঝতে পারলেই চলে। তো এই হচ্ছে আমাদের আজকের সাজেশন রাইটিং পার্টের। আমি আশা করব তোমাদের এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে, আর কমন না পড়লে তোমরা আমাদেরকে দোষারোপ করো না কিন্তু, কারণ হচ্ছে আমরা চেষ্টা করেছি, এখন কমন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই হবে, আল্লাহ আমাদের উত্তম অভিভাবক, এই সবচেয়ে বড় কথা। আর একটা কথা, রাইটিং পার্ট কমন পড়ুক না পড়ুক সব লিখে আসবা, সুন্দরভাবে লিখবা, একদম হাতের লেখা নিট অ্যান্ড ক্লিন থাকবে, লেখাগুলোর মধ্যে কিছু ভালো তথ্য দিবা, এবং এক কথা মনে জোর রেখে লিখবা, মনে রাখবা উইন অর উইন, উইন অর লস না, উইন অর উইন। আজকের মতো পর্যন্ত, তোমাদের জন্য শুভকামনা রইল, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, তোমরা আমার জন্য দোয়া করবা। আমি নীরব মাহমুদ স্যার, তোমাদের সাথে যেন আবারও দেখা করতে পারি, কথা বলতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।